হ্যালো ওয়েলকাম, আমি হচ্ছে তোমাদের প্রিন্স দা, বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের মাধ্যমিকের ক্লাস। আর এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা ক্লাস অনেক সহজ এবং মজার সাথে করানো হবে, যাতে তোমরা সরাসরি ভৌত বিজ্ঞানটা বুঝতে পারো এবং মাধ্যমিকে ফুল মার্কস নিয়ে আসতে পারো। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। আর এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের বুঝতে হয় যে পরিবেশ কি বা পরিবেশ বলতে কি বোঝো। দেখো ভাই, আমাদের আশেপাশের যে জগৎটা, এই জগৎটাই হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের চারপাশের বিভিন্ন জীবজ উপাদান, জীবজ বলতে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, অণুজীব প্রভৃতি নিয়ে যেমন গড়ে উঠেছে একটা জীবজ পরিবেশ, ঠিক তেমনি অন্যদিকে বিভিন্ন অজীবজ উপাদান। অজীবজ উপাদান বলতে মাটি, জল, বাতাস, আলো প্রভৃতি নিয়ে গড়ে উঠেছে একটা অজীবজ পরিবেশ। সুতরাং এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে পরিবেশ বলতে বোঝায় পরিপার্শ্বিক বা আশেপাশের অঞ্চল সমূহের বাহ্যিক অবস্থা, যা একটি উদ্ভিদ বা প্রাণীর বৃদ্ধি, উন্নয়ন এবং প্রজননে প্রভাব বিস্তার করে। বা শর্টকাটলি আমরা বলতে পারি পরিবেশ হলো সেই সমস্ত উপাদান সমূহের সমষ্টি, যা একটি জীবের বা একটি প্রাণীর অস্তিত্ব এই পৃথিবীতে রক্ষা করে। যদি তোমরা বুঝতে না পারো বা তোমাদের নোটস এর প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে খাতায় নোটস করে ছবি তুলে পাঠিয়ে দেব তোমাদের ডাইরেক্ট নাম্বারে। তোমরা শুধু কমেন্টে জানিও যে দাদা নোটস দাও। ওকে, এই যে আমি লিখছি এখানে, এই লেখাগুলো হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ আমি এখানে ঠিক মতো কিছু পরিষ্কার লিখিনি। আমি শুধু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। নোটস তো বইতেও আছে। ওকে, এখানে শুধু তোমরা বোঝো, এখানে বোঝাচ্ছি, তারপর তোমরা আমাকে কমেন্ট করো, সেখানে আমি আমার নাম্বারটা তোমাদের দিয়ে দেবো, তোমরা হাই পাঠিও, আর আমি সেখানে সমস্ত নোটস, এই সমস্ত ক্লাসের নোটস একটা খাতায় করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তাই এখানে হাত লেখার চিন্তা তোমাদের করতে হবে না। তোমরা রিল্যাক্স হেডফোন লাগাও আর চুপচাপ বসে নিয়ে ক্লাসটার মজা নাও আর ক্লাসটা বোঝো। ওকে, ঠিক আছে। তো এবার চলে আসছি আমরা পৃথিবীর সৃষ্টি যেখানে হয়েছিল সেইখানে। আমাদের এখন যে পরিবেশটা গড়ে উঠেছে, বিভিন্ন গাছপালা, উদ্ভিদ, প্রাণী, মাটি, জল প্রভৃতি, কিন্তু একটা কারণেই, সেটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে। যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, তখন পৃথিবী ছিল একটা আগ্নেয়ের পিণ্ড। সেই আগ্নেয় পিণ্ডটা ধীরে ধীরে ঠান্ডা হতে হতে আস্তে আস্তে শুরু হলো আমাদের এই বায়ুমণ্ডলের সৃষ্টি হতে। আর সেই বায়ুমণ্ডলের সৃষ্টি হতেই অনেক রকম জল, বৃষ্টি, ঝড়পাত হতে হতে শুরু হলো আমাদের বিভিন্ন উদ্ভিদের সৃষ্টি, মানে গাছপালা এই সমস্ত। তারপর ডাইনোসর, তারপর অনেক রকম জানোয়ার, বন মানুষ, তারপরে সেখানে আমরা। ওকে, মানে কি আমাদের এই যে বিভিন্ন জগৎটা গড়ে উঠেছে বা আমাদের এই যে পরিবেশটা গড়ে উঠেছে, সেটা কিন্তু বায়ুমণ্ডলের জন্য। তাই আমরা প্রথম জানবো এই বায়ুমণ্ডল সম্বন্ধে। বায়ুমণ্ডল কি জিনিস সেই সম্বন্ধে ধ্যান দিয়ে একটু শোনো। দেখো, আমাদের এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক তো? একদম ঠিক। এবার এই পৃথিবীকে আবৃত করে, পৃথিবীকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত, পৃথিবীকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে মিশ্র অদৃশ্য গ্যাসীয় পদার্থের আপদন, একটা অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ এই পৃথিবীকে চাদরের মতো আবৃত করে রেখেছে তার মাধ্যাকর্ষণ বলের প্রভাবে। সেটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। যদি বুঝতে না পারো তাহলে আবার শোনো, তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে। দেখো কি হচ্ছে, আমাদের পৃথিবীর বাইরে, আমাদের আমাদের যে পৃথিবী, এটা কি, এটা আর্থ বা পৃথিবী, আমাদের পৃথিবীর বাইরে, আমাদের পৃথিবীর বাইরে আবৃত যে মিশ্র অদৃশ্য গ্যাসীয় পদার্থের আবরণ কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থেকে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে চাদরের মতো আবৃত বা আকৃষ্ট হয়ে রয়েছে, এটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। ঠিক তো?
একদম ঠিক। কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের এই বায়ুমণ্ডল আছে। সেটাও কি আছে, পুরো অদৃশ্য, আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু কি সেটা হচ্ছে কি মিশ্র গ্যাসীয় একটা পদার্থের আবরণ। মিশ্র গ্যাসীয় কেন মিশ্র বলছে, তার কারণ হচ্ছে এখানে অনেক রকম গ্যাস, ধূলিকণা, জলকণা, জল বাষ্প প্রভৃতি এখানে মিশ্রিত হয়ে আছে। ওকে, আবার বলছি, আমাদের পৃথিবীর বাইরে, পৃথিবীর চারপাশে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত, পৃথিবীর চারপাশে বা পৃথিবীকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য, যা আমরা চোখে দেখতে পাই না, অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীর এই মধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীকে চাদরের মতো আকৃষ্ট করে রেখেছে। যেমন আমরা একটা চাদর গায়ে উড়ি, ঠিক তেমনি পৃথিবীকে বায়ুমণ্ডলটা চাদরের মতো আবৃত বা আকৃষ্ট করে রেখেছে। আর এটাকেই বলা হয় আমরা আমাদের কোথায় বায়ুমণ্ডল। এরই নাম হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি কোনো রকম সমস্যা নেই। এরপর দেখা যাক আমাদের এই বায়ুমণ্ডলের মধ্যে, যে বায়ুমণ্ডলটা এখানে আছে, এই বায়ুমণ্ডলে কি কি উপাদান সমূহ আছে। বায়ুমণ্ডলের উপাদান, দেখো ভাই, উপাদান বলতে কি, আমাদের এই যে বায়ুমণ্ডলটা, এই বায়ুমণ্ডলটা মোটামুটি ধূলিকণা, জলীয় বাষ্প, গ্যাসীয় পদার্থ এই সমস্ত নিয়ে গঠিত হয়েছে। সব থেকে বেশি আছে কি, আমাদের বায়ুমণ্ডলের সব থেকে বেশি আছে সেটা হচ্ছে আমাদের গ্যাসীয় উপাদান। গ্যাসীয় বলতে এবার মাথায় আসে, দাদা গ্যাসীয় বলতে কি কি উপাদান রয়েছে, কোন কোন গ্যাস এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে, আর কত পার্সেন্টে আর কোন গ্যাসটা সব থেকে বেশি রয়েছে, সেই সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের এই যে বায়ুমণ্ডলটা আছে, এই বায়ুমণ্ডলের তিনটা প্রধানত উপাদান আছে। একটা হচ্ছে কি গ্যাসীয় উপাদান। গ্যাসীয় বলতে কি, গ্যাসীয় উপাদান, গ্যাসীয় বলতে অক্সিজেন, নাইট্রোজেন, নিয়ন, হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি গ্যাস, প্রভৃতি গ্যাসীয় পদার্থ এই বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত আছে। আর সব থেকে বেশি আছে কি আমাদের গ্যাসীয় উপাদান। দ্বিতীয়ত আছে আমাদের কি বলতো, জলীয় বাষ্প। দ্বিতীয় উপাদান আছে আমাদের জলীয় বাষ্প। আমি ঠিক করে লিখছি না, কি বলছি সেইটা ধ্যান দিয়ে শোনো, লিখতে হবে না, আমি তোমাদের নোটস পাঠিয়ে দেবো, তোমরা শুধু আমাকে কমেন্টে জানিও। ওকে, কি হচ্ছে জলীয় বাষ্প, আর তাছাড়া রয়েছে ধূলিকণা, জলকণা প্রভৃতি কিন্তু এই বায়ুমণ্ডলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ওকে, সব থেকে বেশি যেহেতু গ্যাসীয় উপাদান, সেই গ্যাসীয় উপাদানের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই বায়ুমণ্ডলে, সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। কি, নাইট্রোজেন। নাইট্রোজেন থাকে 78.09%, 78.09%। বুঝতে পারছিস? সব থেকে বেশি কিন্তু আমাদের নাইট্রোজেন গ্যাস এই বায়ুমণ্ডলে, এই মহাবিশ্বে ছড়িয়ে আছে। ওকে, সেকেন্ডে আছে আমাদের অক্সিজেন। কি আছে সেকেন্ডে, আমাদের অক্সিজেন আছে। অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 20.09%, আই থিঙ্ক, না 20.95%। ওকে, 20.95% আছে আমাদের অক্সিজেন এই বায়ুমণ্ডলে, এবং 78.09% আছে আমাদের নাইট্রোজেন এই বায়ুমণ্ডলে আছে। ওকে, এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড বলি, সেই কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইড আছে CO2, সেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আছে 0.03%। এবং আরেকটা উপাদান আছে যেটা হচ্ছে আমাদের আর্গন। এই যে আর্গনটা আছে, এই আর্গন আছে তোমার 0.93%। এতগুলা গ্যাস আমাদের বায়ুমণ্ডলে আছে। এই গ্যাসগুলো ছাড়াও আরো কয়েকটা গ্যাস আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়, যেমন নিয়ন, হিলিয়াম, জ্যানন, এই সমস্ত গ্যাসও কিন্তু খুবই অল্প পরিমাণে এই বায়ুমণ্ডলে আমাদের পাওয়া যায়। তাহলে এবার যদি বলা হয় যে আমাদের এই বায়ুমণ্ডলের সব থেকে বেশি কোন গ্যাসটা পাওয়া যায়, তাহলে তোমরা কি বলবে? সব থেকে বেশি পাওয়া যায় দাদা আমাদের এই নাইট্রোজেন গ্যাস, 78.09%। সব থেকে বেশি কি নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। ওকে, ঠিক আছে। এবার আরেকটা কোশ্চেন তোদের মধ্যে আসতে পারে যে দাদা সব থেকে কম কোনটা আছে, কার্বন ডাই অক্সাইড সব থেকে কম থাকে নাকি অক্সিজেন বেশি আছে? ঠিক আছে, সরি, অক্সিজেন বেশি আছে বায়ুমণ্ডলে নাকি কার্বন ডাই অক্সাইড বেশি আছে? তাহলে বলো কোনটা বেশি আছে?
স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের যে অক্সিজেনটা, অক্সিজেনের পরিমাণ অনেক বেশি 20.95%, আর সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক কম, অনেক অনেক কম 0.03%, অনেক তুল্য। এই একটু মাত্র কার্বন ডাইঅক্সাইড আছে, আর সেই কার্বন ডাইঅক্সাইডের জন্য কত রকম সৃষ্টি হচ্ছে আমাদের অসুবিধায় পৃথিবীতে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কখনো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই সম্বন্ধে আমরা পরে ক্লাস আলোচনা করব। তাহলে এরপর দেখা যাক আমাদের এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। আমাদের এই যে বায়ুমণ্ডল দেখতে পাচ্ছি, এই বায়ুমণ্ডলকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করতে পারি। স্তরে বলতে কি, এই যে বায়ুমণ্ডলের মনে করো এখান থেকে স্তরটা আছে, এই স্তরে অন্যরকম উপাদান পাওয়া যায়, এই স্তরে অন্যরকম উপাদান পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ কি, কোন স্তরে কিরকম উপাদান আছে, বা কোন স্তরের কাজ কিরকম, বা কোন স্তরের অবস্থা কিরকম, সেই অনুসারে আমরা এই বায়ুমণ্ডলের স্তরকে 6টি ভাগ ভাগ করতে পারি। কয়টি ভাগে? 6টি ভাগে ভাগ করতে পারি। কি কি সেই সম্বন্ধে একটু ধ্যান দিয়ে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। তাহলে কি টপিক হচ্ছে বায়ুমণ্ডলের স্তর সমূহ। তো বায়ুমণ্ডলে হচ্ছে 6টি স্তরে ভাগ করতে পারি। মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী। এবার পৃথিবীকে আবৃত করে রেখেছে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এটা হচ্ছে পৃথিবীর বা আমাদের বায়ুমণ্ডল। ঠিক কিনা? একদম ঠিক দাদা। ওকে, তো দেখা যাক আমাদের এই বায়ুমণ্ডলকে আমরা 6টি স্তরে ভাগ করতে পারি। স্তর 1, ঠিক, স্তর 2, স্তর 3, স্তর 4, ওকে, স্তর 5, আবার বলতে পারি কি হাঁটাও স্কোয়ার, স্তর 6। আরে স্তর 6 তো সব থেকে বাইরেটা, তো থাকতেই দাও, ওটা কোনো ব্যাপার নেই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, কি বায়ুমণ্ডলকে আমরা 6টি স্তরে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার কি সেই সম্বন্ধে ভালো করে জানো। এই ট্রপোস্ফিয়ার স্তর সম্বন্ধে আমি প্রপারলি বলছি, আর নোটস তো আমি তোমাদের দিয়েই দেবো, ওটা তো আমি বলে দিয়েছি। ওকে, তাহলে ধ্যান দিয়ে এটা বোঝার চেষ্টা করো। দেখো ট্রপোস্ফিয়ার, নাম্বার 1 স্তর হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। দেখো এই যে আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি, এই পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি বা বায়ুমণ্ডলটার, এই যে পুরো বায়ুমণ্ডলটা আছে, পুরো বায়ুমণ্ডলের সর্বনিম্ন সব থেকে নিচের যে স্তরটা, সেই নিচের স্তরটা হচ্ছে আমাদের কি, এই যে নিচের স্তরটা, এই নিচের স্তরটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারটা পৃথিবীর এই সমুদ্র পৃষ্ঠ থেকে, পৃথিবীর যে সমুদ্র পৃষ্ঠ আছে, এই পৃথিবীর এই সমুদ্র পৃষ্ঠ থেকে বা সমুদ্র লেভেল থেকে 16 থেকে 18 বা 20 কিমি পর্যন্ত বিস্তৃত এই ভূপৃষ্ঠ থেকে। ঠিক আছে, পৃথিবীর যে সমুদ্র পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ আছে, এই পৃথিবীর এই সমুদ্র পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে 20 কিমি পর্যন্ত বিস্তৃত, অপরদিকে 20 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তরটি আমরা দেখতে পাই, সেই স্তরটি হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার বুঝতে পেরেছো কোন স্তরটা? আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এই ট্রপোস্ফিয়ারে মাথায় রাখো, এই যে ট্রপোস্ফিয়ার স্তরটা আছে, পুরোটা হচ্ছে কি, এই পুরোটাই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। ওকে, এই ট্রপোস্ফিয়ারের সব থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প, ধূলিকণা আর গ্যাস পাওয়া যায়। আমাদের এই বায়ুমণ্ডলে যদি 100% গ্যাস থাকে, 100% তোমার কণা থাকে, সেই 100% গ্যাসীয় জলকণা বা ধূলিকণার মধ্যে 75% আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকে। 75% গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা সমস্ত কিছু আমাদের এই ট্রপোস্ফিয়ার, এই যে ট্রপোস্ফিয়ার স্তরটা আছে, এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যেই কিন্তু থাকে। তাই এই স্তরের মধ্যে জল, বৃষ্টি, ঝড়, মেঘ, বজ্রপাত সবকিছু কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যেই হয়। তাই এই স্তরটিকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল। তাহলে ক্ষুদ্র মণ্ডল কোন স্তরটিকে বলা হয়? আমরা যে ট্রপোস্ফিয়ার দেখতে পাই, সেই ট্রপোস্ফিয়ারের জলীয় বাষ্প, ধূলিকণা আর গ্যাসীয় উপাদান সব থেকে বেশি থাকায় এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি সৃষ্টি হয়। তাই আমাদের এই ট্রপোস্ফিয়ার যে স্তরটি আছে, এই ট্রপোস্ফিয়ার স্তরটিকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল বা ক্ষুব্ধ, হ্যাঁ আমি নোট দিয়ে দেবো, ঠিক আছে, ক্ষুব্ধ মণ্ডল বা পরিবর্তনশীল স্তর। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? করকম সমস্যা আছে কি? আশা করি করকম সমস্যা এখানে নাই। আরেকটা জিনিস মাথায় রাখো, এই যে স্তরটা আছে, আমরা এখানে আছি, এখানে আমাদের উষ্ণতা কত আছে?
আমাদের এখানে উষ্ণতা তোমার এখন 30 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার আছে, ওকে। বাট যখন আমাদের এই যে স্তরটা আছে অর্থাৎ কি ভূপৃষ্ঠে আছে 40 থেকে 20 টেম্পারেচার, কিন্তু এই ভূপৃষ্ঠ থেকে এই স্তরটা যত অপর দিকে যাওয়া যায়, যত অপর দিকে যাওয়া যায়, ততই কিন্তু এর উষ্ণতা কমতে 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 অনেকটা কম হয়ে যায়। আর এইখানে একদম 20 কিমি উচ্চতে যাওয়ার পর এইখানে উষ্ণতা প্রায় তোমার হয়ে যায় কত জানো? -50 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছো? -50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচার কতটা কম হয় বুঝতে পারছো তো? হুম, কি হচ্ছে? তাহলে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে আমরা প্রপারলি জানবো। আমাদের প্রথম যে স্তরটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সব থেকে নিচের যে স্তরটা, সর্বনিম্ন স্তর, সেই স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই স্তরে বায়ুমণ্ডলের মধ্যে থাকা সমস্ত বায়ুমণ্ডলের মধ্যে থাকা সমস্ত জলীয় বাষ্প, ধূলিকণা, গ্যাসের মধ্যে 75% জলীয় বাষ্প, ধূলিকণা সমস্ত কিছু কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ার স্তরে অবস্থান করে। তাই এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি প্রচুর পরিমাণে হয়। তাই এই ট্রপোস্ফিয়ার স্তরটিকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর। এবং এই ট্রপোস্ফিয়ার স্তরটি আমাদের ভূপৃষ্ঠ থেকে 18 থেকে 20 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? এবং এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা যত এবং এই ট্রপোস্ফিয়ার স্তরের যত আমরা অপর দিকে যেতে যাই, ততই কিন্তু উষ্ণতা কমে কমে যায় এবং সব থেকে উপরে অর্থাৎ 20 কিমি উচ্চতায় এই ট্রপোস্ফিয়ার স্তরের উষ্ণতা কিন্তু -56 ডিগ্রি সেন্টিগ্রেড, -56 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যায়। মানে কি, যদি আমরা এই ভূপৃষ্ঠ থেকে যদি আমরা 20 কিমি উপরে যাই, তাহলে ওখানে আমরা থাকতেই পারবো না। এতটাই ঠান্ডা ওখানে দিবে, প্রচন্ড ঠান্ডা। আমরা যদি -6 ডিগ্রি টেম্পারেচার হয়, -6 ডিগ্রি টেম্পারেচারে যেমন কি হয়, সব দিয়ে পুরো বরফ হয়ে যায়। আর ওখানে কি -56 ডিগ্রি টেম্পারেচার, মানে বুঝতে পারছো কতটা কম? ওইখানে বরফ হইতে আমরা ফাইটেই যাবো আশা করি। ওকে, চলো এর পরের যে স্তরটা, সেই স্তরে যাওয়া যাক। এর পরের স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কি ফিয়ার? স্ট্র্যাটোস। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো বইটাতে লেখা আছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো আমাদের এই ট্রপোস্ফিয়ার যেটা আছে, এটা কি ট্রপোস্ফিয়ার স্তর। এই ট্রপোস্ফিয়ার থেকে এই ট্রপোস্ফিয়ারের অপরের যে স্তরটা অর্থাৎ এই যে স্তরটা, এই স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। 20 কিমি, এই 20 কিমি থেকে 50 কিমি, এটা কি 50 কিমি। এই 20 কিমি থেকে অর্থাৎ কি আমাদের এই ট্রপোস্ফিয়ারের অপর থেকে 30 কিমি বা এই ট্রপোস্ফিয়ারের অপর থেকে অর্থাৎ 20 কিমি থেকে 50 কিমি পর্যন্ত যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি, এই স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলা হয় এটাকে? এই স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। আর মাথায় রাখো, এই স্ট্র্যাটোস্ফিয়ারের সব থেকে অপরে উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এখানে একটা অদ্ভুত লীলা দেখতে পাচ্ছি। আমরা ভূপৃষ্ঠ থেকে যখন এই ট্রপোস্ফিয়ারের অপর দিকে যাচ্ছি, তখন কিন্তু -56 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তখন কি উষ্ণতা কিন্তু কম ছিল। এরপর যখন আমরা এই ট্রপোস্ফিয়ার পার হয়ে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটার সব থেকে অপরে যাচ্ছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি কি বলতো, উষ্ণতা কিন্তু ধীরে ধীরে বাড়ে বাড়ে যাচ্ছে। আর বাড়তে বাড়তে সেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আসছে। ঠিক কিনা? একদম ঠিক। মানে কি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বায়ুমণ্ডল যে আছে, সেই বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর আছে, সেই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে কখনো উষ্ণতা বাড়বে, কখনো কমবে। ওকে, ঠিক আছে। এই সমস্ত কেন হচ্ছে সেই সম্বন্ধে আমি প্রপারলি জানাবো, চিন্তার কোনো কারণ নেই, শুধু এখন ধ্যান দিয়ে ক্লাসটা করো। ওকে, তাহলে কি স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের ট্রপোস্ফিয়ারের অপর থেকে অর্থাৎ 20 কিমি থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরটি আছে, যে অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের যে স্তরটি আছে, সেই স্তরটি হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা আছে, এই স্তরের মধ্যে কিন্তু গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণার পরিমাণটা সব থেকে কম। ওকে, এখানে জলীয় বাষ্প, ধূলিকণা বেশি পরিমাণে পাওয়া যায় না। তাই এই স্তরটার মধ্যে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। কি বলা হয়? শান্ত মণ্ডল। তাহলে যদি এবার কোশ্চেন আসছে, দাদা
ক্ষুদ্র মন্ডল কোনটা? ক্ষুদ্র মন্ডল কোন স্তরটিকে বলা হয়? তাহলে আমরা বলবো ট্রোপোস্ফিয়ারটিকে। এবার যদি বলা হয় দাদা শান্ত মন্ডল কোন স্তরটিকে বলা হয়? তাহলে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে শান্ত মন্ডল বলা হয়। কারণ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বেশি পরিমাণে জলীয় বাষ্প, ধূলিকণা, গ্যাসীয় পদার্থ থাকে না, অনেক কম পরিমাণে থাকে, তাই সেখানে কোন রকম ঝড় বৃষ্টির সৃষ্টি হয় না, কোন রকম ঝড় বৃষ্টির সৃষ্টি হয় না। তাই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে বলা হয় শান্ত মন্ডল। এবং এই শান্ত মন্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের সব থেকে উপরে উষ্ণতা হচ্ছে 0°C টেম্পারেচার। ওকে, আর এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি 20 কিমি থেকে 50 কিমি উচ্চতার মধ্যে বিস্তৃত। ঠিক, একদম ঠিক। তো একটা জিনিস ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে আমাদের এই যে স্ট্র্যাটোস্ফিয়ারটা আছে এটাকে শান্ত মন্ডল বলা হচ্ছে। মানে কি, এখানে ঝড় বৃষ্টি কিছু হয়ই না, এটা অনেক শান্ত থাকে। তাই আমাদের যে জেট প্লেন গুলি আছে, সেই জেট প্লেন গুলি আমাদের এই স্তরের মধ্য দিয়েই, এই স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মন্ডলের মধ্য দিয়ে কিন্তু চলাচল করে। ওকে, যদি এরপরে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের জেট প্লেন গুলো আছে, আমাদের জেট প্লেন গুলি কোন স্তরে চলে এবং কেন চলে? আমাদের জেট প্লেন গুলি এই শান্ত মন্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলে, কারণ সেখানে মেঘ, ঝড় বৃষ্টি কিছু হয় না। তাই আরামসে একদম রিল্যাক্সলি আমাদের জেট প্লেন গুলো সরাসরি চলতে পারে, কোনোরকম বাধা সৃষ্টি হয় না। বাট যদি এই জেট প্লেন গুলা, যে জেট প্লেন গুলো এখানে চলাচল করে, ঠিক আছে, ওই জেট প্লেন গুলা যদি আমাদের ট্রোপোস্ফিয়ার স্তরে যাওয়ার চেষ্টা করতো, তাহলে সেখানে এত মেঘ, ঝড় বৃষ্টি হয়, এত ঝড় চলে, তো সেখানে আমাদের এরোপ্লেন ওড়াতে বা জেট প্লেন গুলো ওড়াতে অনেক অসুবিধা হবে। ঠিক আছে, তার জন্য কি হয়, এই জেট প্লেন গুলা কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মন্ডলের মধ্য দিয়েই যায়। এবার একটা জিনিস মাথায় রাখো, একটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, একটা স্তর, যার নাম হচ্ছে ওজোন স্তর। কি হচ্ছে? ওজোনস্ফিয়ার, ওজোন স্তর, ওজোন স্তর, ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার, যে সম্বন্ধে আমরা প্রপারলি অনেক ডিপলি আলোচনা করব, খুবই সুন্দর করে আলোচনা করবো পরের ক্লাসে। কিন্তু এখন আমরা এই স্তরটা সম্বন্ধে একটু পরিমাণ জেনে রাখবো। এই যে ওজোনস্ফিয়ার আছে, এই ওজোনস্ফিয়ার বা ওজোন স্তরটি কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের অপর 30 কিমি অপর দিকে উঠে। অর্থাৎ কি, এই স্ট্র্যাটোস্ফিয়ারের অপরের এইখানে স্তর দেখতে পাচ্ছি, এই যে স্তরটা, এই স্তরটিকে তোমার বলা হয়, ঠিক আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের অপরের যে অংশটা, স্ট্র্যাটোস্ফিয়ারের সব থেকে অপরের দিকের অংশটা, এই স্তরটিকে বলা হয় আমাদের ওজোন স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ার, সরি ওজোন স্তর বা আজোনোস্ফিয়ার। কারণ কি, এই যে স্তরটা আছে এখানে প্রচুর পরিমাণে এখানে ওজোন গ্যাস থাকে। কি থাকে? এই যে এখানে দেখতে স্তরটা, এই স্তরে প্রচুর পরিমাণে ওজোন গ্যাস থাকে। আর সেই ওজোন গ্যাস গুলা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির কণাগুলিকে, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিগুলিকে আমাদের এই ওজোন স্তর কি করে সোজাসুজি শোষণ করে নেয়। সেই অতিবেগুনি রশ্মিকে আমাদের এই পৃথিবীতে পড়তে দেয় নাই। যদি পৃথিবীতে এই অতিবেগুনি রশ্মি, সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে, সেই রশ্মিটা যদি পৃথিবীতে পড়ে বা আমাদের গায়ে পড়ে বা আমাদের চোখের মধ্যে পড়ে, তাহলে আমাদের চোখ নষ্ট হয়ে যাবে, আমাদের হাতে পায়ে ক্যান্সার সৃষ্টি হবে। ঠিক আছে, তার জন্য কি হয়, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে ওজোন স্তর। যদি ওজোন স্তর না থাকতো তাহলে পৃথিবীতে কখনোই প্রাণের সৃষ্টি হতোই না। এই ওজোন স্তর যদি কোনো রকম ধ্বংস হয়ে যায়, অলরেডি একটু হোল হয়ে গেছে, সেই হোলটার জন্যই আমাদের যে আটলান্টিক আছে, এই আটলান্টিক আমাদের যে আছে, ঠিক আছে, সরি আন্টার্কটিকা আছে, এই আন্টার্কটিকের বরফ তো গলতে শুরু করেছে। আর সেই বরফগুলা গলে গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, জাস্ট এতটুকু সামান্য একটু হলে নিচ্ছে। তাহলে ভাবো, যদি আমাদের কোনো কারণে এই ওজোন স্তর ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের এই অতিবেগুনি রশ্মি সোজাসুজি পৃথিবীতে আসবে। এর ফলে সমুদ্র যত বরফ আছে, ঠিক আছে, মেরু অঞ্চলের সমস্ত বরফ গলে ছাই হয়ে যাবে। তো এই সম্বন্ধে আমরা প্রপারলি আলোচনা করবো পরে ক্লাসে, সেখানে আরো বেশি ইন্টারেস্টিং আছে, বেশি মজা আছে। তো বাস এখন এতটাই জানা থাকুক। ওকে, আর কি হচ্ছে, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের সব একটু অপর দিকে যেটা আছে স্তরটা, সেই স্তরটা হচ্ছে আমাদের কি, অপর দিকের স্তরটা, সেই স্তরটাকে বলা হয় ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার। এবং সেই ওজোন স্তর বা ওজোনস্ফিয়ারে
ওজোন গ্যাস থাকে এবং সেই ওজোন গ্যাসগুলো কি করে আমাদের সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং আমাদের ক্ষতির হাত থেকে বিভিন্ন ক্যান্সার হাত থেকে আমাদের কিন্তু বাঁচায়, আমাদেরকে রক্ষা করে। ওকে, এবং এই স্তরের উষ্ণতা, আমাদের এই যে ওজোন স্তরটা এই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নিচ্ছে, মানে কি এই ওজোন স্তরের উষ্ণতা কিন্তু কত বলতো, এই ওজোন স্তরের উষ্ণতা হচ্ছে তোমার কত বলতো, দাঁড়াও, 76 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ওজোন স্তরের টেম্পারেচার কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে, 76 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে? আমি কিন্তু প্রসেসটা আলাদা রকম করে দেবো। ওকে, অন্যরকম প্রসেস আমি বোঝার চেষ্টা করবো, আমি শুধু এটা প্রসেসটা বোঝার চেষ্টা করছি আমার প্রসেসে। বাট যদি তোমরা এটাতে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু অন্যরকম প্রসেসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি এরকম ছবিটা এঁকেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, তোমরা ইমাজিন করতে পারো যে এরকম বায়ুমণ্ডল হয়। ওকে, তার জন্য কিন্তু এরকম কিন্তু স্তর এরকম কিন্তু কোনো বইয়ে দেওয়া নাই। ওকে, ঠিক আছে, চলো তাহলে ওজোন স্তর বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখা যাক মেসোস্ফিয়ার। 3 নম্বর স্তর হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার কি দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার যেটা আছে এটা কি স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের অপর থেকে অর্থাৎ 50 কিমি থেকে 80 কিমি, এটা 80 কিমি, ঠিক আছে, 50 কিমি থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই যে বায়ুমণ্ডলের স্তরটা রয়েছে, এই স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের অপর থেকে অর্থাৎ 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলিক স্তরটিকে মেসোস্ফিয়ার বলে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অনেক বেশি পরিমাণে হ্রাস পায়, আর এইখানে সব থেকে কম উষ্ণতা -93 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাই ঠিক আছে, কি হচ্ছে আমাদের এই যে মেসোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, এই মেসোস্ফিয়ার স্তরের যত আমরা অপর দিকে যাব, এই উচ্চতা বৃদ্ধি করতে 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 এই উচ্চতা বৃদ্ধিতে আমাদের এই মেসোস্ফিয়ারের উষ্ণতা অনেক ধীরে ধীরে বা অসমভাবে অনেক বেশি পরিমাণে কমে যায় এবং -93 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যায়। মানে এইখানে যাওয়ার পর, এই মেসোস্ফিয়ার স্তরে যাওয়ার পর যদি আমরা অপর দিকে ওঠার চেষ্টা করি তাহলে সেখানে আমরা বরফ হয়ে একদম ফাইটে ফুটে তেরলা হয়ে যাবো। ওকে, বুঝতে পেরেছো ঠিক কিনা? আর তার জন্য এই মেসোস্ফিয়ার যে স্তরটা আছে 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত যে স্তরটা, এই যে মেসোস্ফিয়ার স্তরটা রয়েছে, এই মেসোস্ফিয়ার, আচ্ছা আরে এই মেসোস্ফিয়ার স্তরটিকে বলা হয় এই যে এই মেসোস্ফিয়ার স্তরটিকে বলা হয় তোমার আমাদের এই বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর। যখন আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন উল্কাপিণ্ড আছে, ঠিক আছে, পৃথিবীর বাইরে থেকে বিভিন্ন উল্কাপিণ্ড পুরো একদম আগুন জ্বলতে থাকে পুরা, আর সেই সমস্ত উল্কাপিণ্ড যদি পৃথিবীর দিকে আসে তাহলে পৃথিবীর দিকে আস্তে আস্তে আমাদের যে আয়নোস্ফিয়ার আছে বা সব থেকে শীতলতম স্তর বা আমাদের এই আয়নোস্ফিয়ার, সরি আমাদের এই মেসোস্ফিয়ার, ঠিক আছে, কি মেসোস্ফিয়ার আমাদের সব থেকে শীতলতম স্তর বা এই মেসোস্ফিয়ার স্তরটা আমাদের এই আগ্নেয় পিণ্ডটাকে বা এই ধূমকেতু গুলাকে কি বলে রে উল্কাকে, ঠিক আছে, উল্কা পিণ্ড গুলা কি করে বলতো এখানে ছাই করে দেয়। মানে প্রচন্ড গরমে আসে, প্রচন্ড আগুন নিয়ে আসে, আর এই যখন উল্কা পিণ্ড গুলা যখন এই মেসোস্ফিয়ার স্তরে প্রবেশ করে তখন মেসোস্ফিয়ার কি করে সব করে ফটাক করে ঠান্ডা করে দেয়। -93 ডিগ্রি টেম্পারেচার, কত উষ্ণতা কম, বুঝতে পারছিস তো? আর এত কম উষ্ণতায় আস্তে আস্তে এই উল্কাপিণ্ডটা পুরো ঠান্ডা হয়ে যায় এবং পুরো ছাই হয়ে যায়, সেটা পৃথিবীতে আসতেই পারে না, আগুন নিয়ে পৃথিবীতে সেটা আসতেই পারে না, সেটা মেসোস্ফিয়ার স্তরে ঠান্ডা হয়ে যায়, পুরো একদম ছাই হয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে কি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে শীতলতম স্তর কোনটা, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের অপর স্তরটিকে বলা হয় যা 50 থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এবং মেসোস্ফিয়ারের অপর দিকে যতটাই ওঠা যায় ততটাই কিন্তু তার উষ্ণতা কমতে কমতে -93 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলে আসে। তার জন্য যখন কোনো প্রচন্ড গতিতে আসা একটা আগ্নেয় পিণ্ড বা একটা উল্কাপিণ্ড পৃথিবীতে আসার চেষ্টা করে তখন পৃথিবীতে আস্তে আস্তে সেই আগ্নেয় পিণ্ডটা বা সেই উল্কাপিণ্ডটা কি হয় বলতো এই মেসোস্ফিয়ার স্তরে ঠান্ডা হয়ে যায় এবং ছাই হয়ে সেখানেই কিন্তু রাখ হয়ে যায়। ওকে, ঠিক আছে, তো 3 নম্বর মেসোস্ফিয়ার হয়ে গেছে। এরপর চলা যাক আমাদের থার্মোস্ফিয়ার স্তরে। কি থার্মোস্ফিয়ার,
থার্মোস্ফিয়ার। দেখো ভাই, থার্মোমিটার, থার্মোমিটার কি মাপা হয় বলতো? থার্মোমিটার মাপা হয় আমাদের টেম্পারেচার, কি মাপা হয় আমাদের? তাপ মাপা হয়। আর এই স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার বা থার্মোস্তর, ঠিক আছে? থার্মোস্ফিয়ার বা তাপ মণ্ডল বলে এটাকে। তো থার্মোস্ফিয়ার কেন বলা হচ্ছে, নাম থেকে বুঝতে পারছি যে এই স্তরের, এই যে স্তরটা আছে, এই কি বলে মেসোস্ফিয়ারের অপরের যে স্তরটা, সেই স্তরটাকে বলা হয় কি? থার্মোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার এই স্তরের নাম দেওয়ার কারণটা হচ্ছে এই স্তরের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে। দেখো, থার্মোস্ফিয়ার কি হচ্ছে? মেসোস্ফিয়ারের অপর থেকে, অর্থাৎ 80 কিমি, এই 80 কিমি থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত, এই 80 কিমি থেকে মেসোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, এটা কি মেসোস্ফিয়ার স্তর? এই মেসোস্ফিয়ারের অপর থেকে, অর্থাৎ এই 80 কিমি থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তরটি রয়েছে, এই স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। কি বলে এটাকে? এই স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি হয় সেই সম্বন্ধে বলছো। দেখো কি হচ্ছে, বায়ুমণ্ডলের এই যে থার্মোস্ফিয়ার স্তরটা রয়েছে, এই থার্মোস্ফিয়ার স্তরে বাতাসের পরিমাণ প্রায় নেই বললেই চলে। এই থার্মোস্ফিয়ারে বাতাসের পরিমাণ কিন্তু একদমই নেই। এই থার্মোস্ফিয়ার স্তরটাতে বাতাসের পরিমাণ একদমই নেই। তাই বায়ুমণ্ডলের এই যে স্তরটি আছে, এই থার্মোস্ফিয়ার স্তরটিকে বলা হয় কালো মন্ডল। কারণ কি? এই থার্মোস্ফিয়ারটিকে পুরো পুরো একদম ব্ল্যাক কালার দেখায়, কালো রঙের দেখায়। তাহলে যদি একটা প্রশ্ন আসে যে আমাদের বায়ুমণ্ডল যে সমস্ত স্তর আছে, সেই সমস্ত স্তরের মধ্যে সব থেকে অন্ধকার বা কালো দেখায় কোন স্তরটি? তাহলে তোমরা পরিষ্কার লাগবে থার্মোস্ফিয়ার স্তরটি। এই থার্মোস্ফিয়ার স্তরটি, এই থার্মোস্ফিয়ার স্তরটি যদি বলা হয় কালো রঙের দেখায় কেন, তাহলে বলতে পারি যে থার্মোস্ফিয়ারের গ্যাসীয় উপাদান বা জলীয় বাষ্প ধূলিকণার পরিমাণ প্রায় নেই বললে চলে, একদমই নেই, অনেক কম আছে, অনেক কম, অনেক কম। তাই এই স্তরটিকে আমরা কালো রঙের দেখতে পাই। ওকে, ঠিক আছে। এখানে কি হয়, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে, এবং বৃদ্ধি পেতে পেতে এই স্তরের উষ্ণতা প্রায় অনেক বেশি বেড়ে যায়। 1200 কত বলতেছি, দেখো 1250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অর্থাৎ কি এখানে লোহা লোহা পর্যন্ত এখানে গলে যাবে, এতটা এখানে গরম। অদ্ভুত, মানে আলাদা একটা লেভেল নাকি? প্রথম বাড়ছে কমছে, বাড়ছে কমছে, উষ্ণতা বাড়ছে কমছে, ঠিক তো? আর এখানে থার্মোস্ফিয়ার বলা হচ্ছে কারণ এখানে টেম্পারেচার অনেক বেশি, 1250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এই থার্মোস্ফিয়ারে। আর এখানে তার জন্য যদি আমরা শক্তিশালী লোহা বা ভালো ভালো লোহা তোহা দিয়ে যদি তৈরি না করি একটা রকেট, তাহলে সেই রকেটটা এই স্তর যেতে যেতে কিন্তু কি হবে, গলে পুড়ে ছাই হয়ে যাবে। ওকে, কারণ এখানে টেম্পারেচার অনেক বেশি, 1250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যদি আমরা এই স্তরগুলো পার করে কোন রকমে এই থার্মোস্ফিয়ারে চলে যাই, তাহলে থার্মোস্ফিয়ারে আসার পরে কি আমরা কিন্তু কি হবো বলতো, পুরো ছাই হয়ে যাব, গরমে পুরো ছাই হয়ে যাব, একদম ভস্ম হয়ে যাব। কারণ কি সেখানে টেম্পারেচার অনেক বেশি, 1250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ওকে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, তেজস্ক্রিয় ক্ষুদ্র, সূর্য থেকে আসা তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ আমাদের এই থার্মোস্ফিয়ারে থাকা বিভিন্ন বিভিন্ন অণুগুলোর সাথে, ঠিক আছে, বিভিন্ন তারা ধনাত্মক কি হচ্ছে, দেখো আমাদের এই থার্মোস্ফিয়ারের নিচের বা নিম্নাংশে যে হালকা ফুলকা বায়ুমণ্ডলীয় কয়েকটি উপাদান আছে, সেই বায়ুমণ্ডলীয় উপাদানগুলিকে আমাদের সূর্য থেকে আসা তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ কি হচ্ছে, বিভিন্ন আয়নে ধনাত্মক আর ঋণাত্মক আয়নে, বিভিন্ন ধনাত্মক আর ঋণাত্মক আয়নে ভাঙে দেয়। তার জন্য এই থার্মোস্ফিয়ারকে আবার কখনো কখনো আয়নোস্ফিয়ারও বলা হয়। তাহলে যদি এবার প্রশ্ন আসে যে আয়নোস্ফিয়ার কোন স্তরটিকে বলা হয়, তাহলে থার্মোস্ফিয়ার স্তরটিকে কিন্তু আয়নোস্ফিয়ার বলা হয়। আর এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে কিন্তু আমাদের যে রেডিও থেকে তরঙ্গ যায়, সেই তরঙ্গটা জানিয়ে থার্মোস্ফিয়ার রেডিওস্ফিয়ার জানিয়ে আয়নিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। ঠিক আছে, তার জন্য আমরা রেডিও শুনতে পাই। আমাদের যে রেডিও তরঙ্গ সেটা যার পরে আয়নোস্ফিয়ার, যার পরে সেখানে যে প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক আয়নগুলো আছে, সেখানে কি হয়, বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। তার জন্য আমরা কিন্তু রেডিও শুনতে পাতাম আগে।
ওকে, আগে জানো তো রেডিও ছিল, ঘরে ঘরে সবাই রেডিও থাকতো, ঠিক আছে, সবাই বার করতো কুলিয়ে, সেখানে সবাই আড্ডা মারতো, অটোমেটিক মানে আলাদা মজা ছিল ভাই। আমি পাই নাই, মজা করছি, শুনেছি, ওকে। তো ঠিক আছে, ওকে, চলো। তাহলে কি হচ্ছে, থার্মোস্ফিয়ার সম্বন্ধে আর কোনো রকম সমস্যা থাকলো না। এরপর এরপরের যে স্তরটা আছে, অর্থাৎ কি 500 কিমি থেকে 700 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তরটি, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর স্তর। 5 নম্বর স্তর, একে বলা হয় এক্সোস্ফিয়ার। কি বলা একে? একে বলা হয় এক্সোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার স্তরটি কোনটা? আমাদের এই থার্মোস্ফিয়ারের অপর থেকে, অর্থাৎ এই থার্মোস্ফিয়ারের অপর থেকে বা 500 কিমি থেকে 700 কিমি, 500 কিমি থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরটি আমরা দেখতে পাই, এই স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। ওকে, এক্সোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু এখানেও আমাদের বৃদ্ধি পেতে থাকে, এবং বৃদ্ধি পেতে পেতে উষ্ণতা প্রায় 1200 থেকে কত, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কি বলছি, শুনতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? কোন রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, এখানে টাইম পাস করে লাভ নেই, এখানে তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদেরকে আবার ক্লাসটা বোঝাবো যদি তোমরা বুঝতে না পারো তাহলে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এক্সোস্ফিয়ার। এই স্তরটি মূলত, এই যে এক্সোস্ফিয়ার স্তরটি আছে, এটি মূলত অক্সিজেন দিয়ে গঠিত হয়, কিন্তু অক্সিজেনের পাশাপাশি সামান্য পরিমাণে হিলিয়াম আর হাইড্রোজেন পাওয়া যায়। এরপর এই 750 থেকে বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তরটা, সব থেকে বাইরের স্তরটা প্রায় 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটি আমরা দেখতে পাই, সেই স্তরটিকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। কি বলা হয় এটাকে? বলা হয় তোমার 6 নম্বর হচ্ছে আমাদের ম্যাগনেটোস। ম্যাগনেটোস কি বলা হয়? ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। সব থেকে বাইরের স্তরটিকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার, যেটা 700 থেকে আমাদের 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এবার একটা সব থেকে বড় কোশ্চেন আসতে পারে, যে আমাদের যে পৃথিবীকে চাদরের মতো আবৃত করে রেখেছে যে বায়ুমণ্ডলটা, সেই বায়ুমণ্ডলটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? তাহলে বলতে পারি 16,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এবং বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর কোনটি? তাহলে বলতে পারি মেসোস্ফিয়ার স্তরটি হচ্ছে সব থেকে শীতলতম, প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ওকে, এবার যদি বলা হয় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে শান্ত মণ্ডল বলা হয় কোন স্তরটিকে? সেটি হচ্ছে আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি। যদি বলা হয় ওজোন স্তর কোন স্তরের মধ্যে অবস্থান করে, তাহলে ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার অবস্থান করে আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। ওজোন, ঠিক আছে, ওকে। এরপর যদি বলা হয় যে ক্ষুদ্র মণ্ডল কোন স্তরটিকে বলা হয়, তাহলে বলতে পারি আমরা কি পৃথিবীর সব থেকে কাছের বা বায়ুমণ্ডলের সব থেকে নিচের যে স্তরটি, যার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল, কারণ এখানে মেঘ, ঝড়, বৃষ্টি প্রচন্ড পরিমাণে, খুবই বেশি পরিমাণে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হয় নাই। এরপর যদি বলা হয় যে বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তর কোনটি, তাহলে বলতে পারি সব থেকে বাইরের স্তর হচ্ছে এই বাইরের স্তরটা, ঠিক আছে, যার নাম হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার। কি? ম্যাগনেটোস্ফিয়ার। এবার যদি বলা হয় যে আমাদের রেডিও শুনতে পাই আমরা কোন স্তরের জন্য, তাহলে বলতে পারি থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। ওকে, সমস্ত রকম কোয়েশ্চেন কিন্তু যা যা এখানে আসতে পারে সেই সম্বন্ধে আমি প্রপারলি তোমাদের আলোচনা করে দিলাম। যদি এরপরে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানিও। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। পরের দিনে আমরা ওজোন স্তর সম্পর্কে কমপ্লিটলি আলোচনা করব। পরিচলন স্রোত, পরিচলন ঝড় কি জিনিস, কিভাবে সৃষ্টি হয়, সেই সম্পর্কে আমি কিন্তু প্রপারলি আমরা আলোচনা করব আর জানবো। যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয়, বা যদি কোথাও তোমরা বুঝতে পারো না, বা যদি তোমাদের নোটস এর প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানিও। অল দ্য বেস্ট, বাই। সাবস্ক্রাইব করে রাখো, আমি নোটস তোমাদের শেয়ার করে দেবো, আর বন্ধুদেরকে তাড়াতাড়ি শেয়ার করে দাও। ওকে, বাই।